OF4 OF6 সম্ভব নয়। SF4 SF6 সম্ভব, কিন্তু OF4 OF6 সম্ভব নয়, কেন ব্যাখ্যা করো। অথবা দিয়ে লেখো অক্সিজেন ও সালফার। অথবা দিয়ে লেখো অক্সিজেন ও সালফার একই গ্রুপের মৌল হওয়া সত্ত্বেও অক্সিজেন পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে না। অক্সিজেন ও সালফার একই গ্রুপের মৌল হওয়া সত্ত্বেও অক্সিজেন পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে না, কিন্তু সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে কেন, ব্যাখ্যা করো। হয়েছে? এরপর লেখো NH3 ও PH3 এর মধ্যে ক্ষার ধর্মের তুলনা। NH3 ও PH3 ক্ষার ধর্মের তুলনা। এরপর লেখো CCl4। লিখতে পারতেছো যা বলতেছে? মাহির তাহমিদ ইমন। CCl4 আর্দ্র বিশ্লেষিত হয় না। CCl4 আর্দ্র বিশ্লেষিত হয় না, কিন্তু SiCl4 আর্দ্র বিশ্লেষিত হয়, কেন, ব্যাখ্যা করো। ঠিক আছে, এরপর লেখো CCl4 আর্দ্র বিশ্লেষিত হয় না, কিন্তু SiCl4 আর্দ্র বিশ্লেষিত হয়, কেন, ব্যাখ্যা করো। এরপর লেখো অবস্থান্তর মৌলসমূহ রঙিন যৌগ গঠন করে কেন। অবস্থান্তর মৌলসমূহ রঙিন যৌগ গঠন করে কেন, ব্যাখ্যা করো। এরপর লেখো অবস্থান্তর মৌলসমূহ প্রভাবক হিসেবে কাজ করে। অবস্থান্তর মৌলসমূহ জটিল যৌগ গঠন করে। অবস্থান্তর মৌলসমূহ জটিল যৌগ গঠন করে। এরপর লেখো অবস্থান্তর মৌলসমূহ পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। অবস্থান্তর মৌলসমূহ পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। হয়েছে? শেষ হয়েছে? আচ্ছা, তাহলে আমরা শুরু করি। ফার্স্ট কোশ্চেনটা কি বলছিলাম বলো তো? কার্বন ডাইঅক্সাইড গ্যাস, কিন্তু সিলিকন ডাইঅক্সাইড কঠিন কেন, ব্যাখ্যা করো। কার্বন ডাইঅক্সাইড এটা হচ্ছে গ্যাসীয়, এবং সিলিকন ডাইঅক্সাইড এটা হচ্ছে কেমন, সলিড বা কঠিন। দেখো কার্বন এবং সিলিকন একই গ্রুপের মৌল, তাহলে কার্বনের অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, সিলিকনের অক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড একই গ্রুপের মৌল, তাহলে কার্বনের অক্সাইড কার্বন ডাইঅক্সাইড, সিলিকনের অক্সাইড সিলিকন ডাইঅক্সাইড, এদের ভৌত ধর্ম কি হওয়া উচিত ছিল, একই রকম হওয়ার কথা ছিল, কারণ একই গ্রুপে যারা থাকে তাদের সবার ভৌত ধর্ম রাসায়নিক ধর্ম কেমন থাকে, একই রকম। তাহলে এদের দুজনেরও ভৌত ধর্ম রাসায়নিক ধর্ম একরকম হওয়ার কথা ছিল, কিন্তু এইটা গ্যাসীয় হয় আর এটা কেমন হয়, কঠিন হয়। তাহলে দুইটার মধ্যে ভৌত ধর্মের মধ্যে ব্যাপক পার্থক্য
তাই না? এই পার্থক্য আমাদের ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে? দেখো প্রথমে একটু খেয়াল করো, সেম স্বাস্থ্যের ২ জন মানুষ যদি সামনাসামনি হাত বাড়ায়, সামনাসামনি যদি হাত বাড়ায় তাহলে তাদের ২ জনের হাত ধরলে কেমন হবে? সমান্তরাল। আর একজন মানুষ অনেক মোটা, এই যে সেম টাইপের ২ জন মানুষ যখন হাত বাড়াবে তখন তাদের হাত ২ টা থাকবে কেমন? সমান্তরাল। একজন মানুষ অনেক মোটা আর একজন মানুষ অনেক চিকন। তখন তারা হাত বাড়াইলে কেমন হবে? এরকম বাঁকা হবে। তাই না? এই বন্ধনটা স্থায়ী হয় না। এই বন্ধনটা কেমন হয় না? স্থায়ী হয় না, ভেঙে যায়। এই বন্ধনটা স্থায়ী হয় না, ভেঙে যায়। ঠিক আছে? তাহলে এই কথাটুকু মনে রাখতে হবে। সেম টাইপের যারা তাদের সমান্তরালভাবে বন্ধন গঠন করে। একজন চিকন একজন মোটা হইলে সমান্তরালভাবে বন্ধন গঠন হয় না। এই বন্ধন স্থায়িত্ব হয় না। যার কারণে এই বন্ধন কি করে? ভেঙে যায়। ঠিক আছে? তাহলে কার্বন এবং অক্সিজেন ২ জনের আকার প্রায় সেম। যার কারণে কার্বন অক্সিজেনের মাঝখানে যে বন্ধন, এই বন্ধন দূরত্ব কেমন হয়? কম হয়। আর বন্ধন দূরত্ব কম হওয়া মানে বন্ধনটা কি করে? শক্তিশালী হয়। আর সিলিকন অক্সিজেন এদের মধ্যে সিলিকনের আকার বড়। সিলিকনের আকার কি? বড়। অক্সিজেনের আকার ছোট। যার কারণে এদের মধ্যে বন্ধন দৈর্ঘ্য অনেক বেশি হয়। যার কারণে সিলিকন অক্সিজেনের মধ্যে একটা বন্ধন কি করে? ভেঙে যায়। একটা বন্ধন কি করে? ভেঙে যায়। তাহলে একটা বন্ধন ভেঙে গেলে কি হয় দেখো, সিলিকনেরও এক হাত খালি হয়, অক্সিজেনেরও এক হাত খালি হয়। এই যে সিলিকনের এক হাত খালি, এই যে অক্সিজেনেরও এক হাত খালি। ঠিক আছে? তাহলে কি হইল? কার্বন এবং অক্সিজেনের আকার সেম হওয়ার কারণে এদের মধ্যে দ্বিবন্ধন স্থায়িত্ব লাভ করে। কিন্তু সিলিকন অক্সিজেনের মধ্যে সিলিকনের আকার বড় হওয়ার কারণে দ্বিবন্ধন কি করে না? স্থায়িত্ব লাভ করে না। এই যে একটা বন্ধন কি করে? ভেঙে যায়। তাহলে বন্ধন ভাঙার কারণে সিলিকনের ২ টা হাত খালি থাকে, অক্সিজেনেরও কি হয়? ২ টা হাত খালি থাকে। আর আমরা জানি কি পলিমার সমূহের হাত খালি থাকে। তাহলে সিলিকন ডাইঅক্সাইড তখন কি কার্বন ডাইঅক্সাইডের মতো একক অণু থাকে না। কি হয়? পলিমার গঠন লাভ করে। কার্বন ডাইঅক্সাইড একক অণু হিসেবে থাকে আর সিলিকন ডাইঅক্সাইড কি হয়? পলিমার। কিরকম পলিমার? এই যে দেখো পলিমারের গঠনটা। সিলিকন, অক্সিজেন, সিলিকন, অক্সিজেন, সিলিকন, ঠিক আছে? তাহলে এই যে দেখো কি হলো? একটা পলিমার গঠন লাভ করলো। ঠিক আছে? এই যে দেখো এই অংশটুকু তার একক অণু। এই যে এইটুকু তার সরি, এই যে এইটুকু তার একক অণু। এই যে দেখো এটুকুর সাথে কি মিলছে? একক অণুর গঠন। জি স্যার। ঠিক আছে? তাহলে এইটুকু হচ্ছে কি তার মনোমার আর এই সম্পূর্ণটা হচ্ছে কি তার পলিমার। এইটুকু হচ্ছে তার মনোমার আর সম্পূর্ণটা কি তার পলিমার। ঠিক আছে? জি স্যার। তাহলে কার্বন ডাই অক্সাইড একক অণু হিসেবে থাকে যার কারণে এটা কি হয়? গ্যাসীয়। আর সিলিকন ডাই অক্সাইড কি হিসেবে থাকে? পলিমার পলিমার। হিসেবে থাকে যার কারণে এটা কি সলিড বা কঠিন। কঠিন। তাহলে এটা একক অণু হয় কেন? কার্বন এবং অক্সিজেনের আকার সেম এদের মধ্যে দ্বিবন্ধন স্থায়ী। আর সিলিকন অক্সিজেনের মধ্যে সিলিকনের আকার বড়, দ্বিবন্ধন স্থায়িত্ব লাভ করে না, একটা বন্ধন ভেঙে যায়। আমি হ্যান্ড নোট দিয়ে দিব, হ্যান্ড নোট থেকে পড়ে ফেলবো। ঠিক আছে? বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা এরপরের কোশ্চেন কি ছিল বলো? SF4 আর SF6 সম্ভব কিন্তু OF4 OF6 সম্ভব নয় কেন? SF6 এই দুইটা সম্ভব। OF4 OF6 এই দুইটা অসম্ভব বা সম্ভব নয়। এই কারণ ব্যাখ্যা করতে হবে। দেখো এখানেও সেম। অক্সিজেন এবং সালফার একই গ্রুপের মৌল। তাহলে অক্সিজেন ২ যোজনী প্রদর্শন করলে সালফারও কয় যোজনী প্রদর্শন করবে? ২ যোজনী। আবার অক্সিজেন যদি ৪ যোজনী প্রদর্শন করে তাহলে সালফারও কয় যোজনী প্রদর্শন করবে? ৪ যোজনী। অক্সিজেন যদি ৬ যোজনী প্রদর্শন করে সালফারও কি করবে? ৬ যোজনী প্রদর্শন করবে। এমনটাই হওয়ার কথা কারণ একই মৌল যেহেতু।
কিন্তু অক্সিজেন 4 যোজনী প্রদর্শন করে না, কিন্তু সালফার 4 যোজনী প্রদর্শন করে। আবার অক্সিজেন 6 যোজনীও প্রদর্শন করে না, কিন্তু সালফার 6 যোজনী প্রদর্শন করে। এই কারণেই SF4 SF6 সম্ভব, OF4 OF6 সম্ভব নয়। ঠিক আছে? তাহলে সেই কারণটা আমাদের ব্যাখ্যার জন্য কি করতে হবে? সালফারের ইলেকট্রন বিন্যাস করতে হবে। 1s2 2s2 2p6 3s2 3p4। তাহলে কি হয়? 1s2 2s2 2p6 3s2 3px 3py 3pz। ঠিক আছে? 2 1 1। এই যে দেখো 2টা অযুগ্ম ইলেকট্রন, যার কারণে সালফার কয় যোজনী প্রদর্শন করতে পারে? 2 যোজনী প্রদর্শন করতে পারে। আবার উত্তেজিত অবস্থায়, কোন অবস্থায়? উত্তেজিত অবস্থায় দেখো 3s2 3px 3py 3pz 3dxy অরবিটাল আছে, d অরবিটাল আছে, কিন্তু কি নাই? ইলেকট্রন নাই। দেখা যাচ্ছে? তাহলে এইখানে একটা অযুগ্ম ছিল, এখানে একটা অযুগ্ম ছিল। 3p থেকে এই px থেকে একটা ইলেকট্রন উত্তেজিত হয়ে 3d তে চলে গেল। তাহলে এখন অযুগ্ম ইলেকট্রন কয়টা হয়েছে? 4টা। তার মানে কয় 4টা। যোজনী প্রদর্শন করবে? 4 যোজনী প্রদর্শন করবে। আবার 1s2 2s2 2p6 3s 3px 3py 3pz 3dxy 3dyz। একটা, দুইটা, তিনটা, চারটা। এই চারটা তো ছিলই। তাহলে 3s থেকে একটা ইলেকট্রন উত্তেজিত হয়ে 6টা। আবার 2d তে চলে গেল। তাহলে অযুগ্ম ইলেকট্রন হলো কয়টা? 6টা, যার 6টা। কারণে 6 যোজনী প্রদর্শন করে। তাহলে এইখানে সে কি করবে? SF2 গঠন করবে, এইখানে সে SF4 গঠন করবে, এখানে সে SF6। SF6 গঠন করবে। সমস্যা নেই। ঠিক আছে? কিন্তু অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করলে আমরা দেখতে পাই 1s2 2s2 2p4। তার মানে 1s2 2s2 2px 2py 2pz 2 1 1। অযুগ্ম ইলেকট্রন কয়টি? 2টি, যার কারণে কয় যোজনী প্রদর্শন করবে? 2 যোজনী প্রদর্শন করবে। দ্বিতীয় শক্তি স্তরে যেহেতু ডি অরবিটাল নাই, এই কারণে 2px থেকে ইলেকট্রন উত্তেজিত হয়ে 2pz এ যেতে পারে না, যার কারণে অযুগ্ম ইলেকট্রন সংখ্যাও বৃদ্ধি পায় না, যোজনীও 4 প্রদর্শন করে না। সেম একই রকম ভাবে 6 যোজনীয় প্রদর্শন করে না, যার কারণে OF4 গঠন করা সম্ভব হয় না, OF6 গঠন করাও সম্ভব হয় না। শুধু কি গঠন করে? OF2 গঠন করে। ক্লিয়ার? জি স্যার। বুঝতে পারছো? জি স্যার। সমস্যা নেই তো কারো? হ্যাঁ স্যার। একই টাইপের কিন্তু সবগুলা প্রশ্নের উত্তর বা ব্যাখ্যা সেম সেম। আচ্ছা, এরপরে আমাদের কি কোশ্চেন ছিল বলো? অক্সিজেন ও সালফার একই গ্রুপের সদস্য হলে অক্সিজেন পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। একই উত্তর। দুইটার একই। ঠিক আছে? অথবা দিয়ে লিখতে পারো আমাদের। NaCO2 এর মধ্যে ক্ষার ধর্মের তুলনা। আচ্ছা, এটা পরে দেখাচ্ছি। তারপরে আরেকটা আছে না CCl4, আরেকটা আছে SiCl4। এইটা আদ্র বিশ্লেষিত। আদ্র বিশ্লেষিত হওয়া মানে কি? পানির সাথে বিক্রিয়া করা। আদ্র বিশ্লেষিত হওয়া মানে কি? পানির সাথে মানে বিক্রিয়া করা। বিক্রিয়া করা। তাহলে এইটা এই বিক্রিয়া করে না, কিন্তু এইটা এই বিক্রিয়া করে। এই কেন এটা করে না আর কেন এটা করে? কারণ কার্বন এবং সিলিকন একই গ্রুপের মৌল। তাহলে এদের মধ্যে কার্বনের ক্লোরাইড CCl4, কার্বনের ক্লোরাইড, তার মানে CCl4। আবার সিলিকনের ক্লোরাইড, তার মানে SiCl4। দুইজন একই গ্রুপের মৌল একই ব্যক্তির সাথে যুক্ত হয়েছে, তাহলে একই রকমের বৈশিষ্ট্য প্রদর্শন করার কথা ছিল, কিন্তু একই রকমের বৈশিষ্ট্য প্রদর্শন করে না। এই কেন একই রকম বৈশিষ্ট্য প্রদর্শন করে না সে ব্যাখ্যা আমাদের করতে হবে। দেখো, কার্বনের ইলেকট্রন বিন্যাস করি আমরা 1s2 2s 2p 2 2। ঠিক আছে? আর সিলিকনের ইলেকট্রন বিন্যাস আমরা করি 1s2 2s2 2p6 3s2 3p2। ঠিক আছে? তৃতীয় শক্তি স্তরে ডি অরবিটাল আছে, যেখানে কি আছে? ফাঁকা। কিন্তু দ্বিতীয় শক্তি স্তরে ডি অরবিটালের কোনো অস্তিত্ব নাই। তাহলে কার্বনের দ্বিতীয় শক্তি স্তরে ডি অরবিটালের অস্তিত্ব না থাকার কারণে সে কি করতে পারে না? পানির মুক্তজোড় ইলেকট্রনের সাথে, কথাটা ভালো মতো মনে রাখবা,
দ্বিতীয় শক্তি স্তরে ডি অরবিটালের উপস্থিতি না থাকার কারণে পানির মধ্যে কি থাকে? অক্সিজেনের মুক্তজোড় ইলেকট্রন থাকে না? এই মুক্তজোড় ইলেকট্রনের সাথে সে কোনো বন্ধন গঠন করে না। তাহলে পানির মধ্যে ফাঁকা ডি অরবিটাল না থাকার কারণে পানির মুক্তজোড় ইলেকট্রনের সাথে কি করে না? বন্ধন গঠন করে না। ঠিক আছে? কিন্তু সিলিকনের মধ্যে ফাঁকা ডি অরবিটাল থাকার কারণে পানির মুক্তজোড় ইলেকট্রন কি করে? সিলিকনের ফাঁকা ডি অরবিটালের সাথে বন্ধন গঠন করে। ক্লিয়ার? তাহলে পানির মধ্যে যে মুক্তজোড় ইলেকট্রন আছে সেই মুক্তজোড় ইলেকট্রন বন্ধন গঠন করার জন্য কাকে লাগবে? ফাঁকা ডি অরবিটাল দরকার হবে। তাহলে কার্বনের মধ্যে সেই ফাঁকা ডি অরবিটাল নাই, এই কারণে সে পানির সাথে কোনো বিক্রিয়া করে না বা আদ্র বিশ্লেষিত হয় না। কিন্তু সিলিকনের মধ্যে ফাঁকা ডি অরবিটাল থাকার কারণে কি করে? পানির মুক্তজোড় ইলেকট্রন সিলিকনের ফাঁকা ডি পানির সাথে অরবিটালের সাথে বিক্রিয়া বন্ধন উৎপাদন করে। গঠন করে, তার মানে সিলিকন আদ্র বিশ্লেষিত হয়। কথা ক্লিয়ার? তাহলে এবার আমরা বিক্রিয়াটা দেখব। এবার আমরা কি থিওরি করলাম, বিক্রিয়াটা দেখব। তাহলে CCl4 প্লাস H2O কি লিখে দেব? কোনো বিক্রিয়া সংঘটিত হয় না, কোনো বিক্রিয়া ঘটে না। আর SiCl4 এটার সাথে যখন আমরা পানির বিক্রিয়া দিব তখন কি হবে? Si একটু আমরা সুন্দর করে CCl4 টাকে গঠনিক সংকেত আঁকলাম, আর এই হচ্ছে পানি। ঠিক আছে? তাহলে পানির এই যে মুক্তজোড় ইলেকট্রন দিলাম, এই মুক্তজোড় ইলেকট্রন কি করে? সিলিকনের সাথে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করে, তখন এই ক্লোরিন আর এই HCl চলে যায়। তাহলে চলে গেলে কি হলো? মাইনাস HCl বের হয়ে গেল। মাইনাস HCl কি হলো? বের হয়ে গেল। দেখা যাচ্ছে? তাহলে পানির সাথে সিলিকনের কি হলো? এই যে OH এর পার্মানেন্ট বন্ধন তৈরি হয়ে গেল। ঠিক আছে? ঠিক একই রকম ভাবে যদি তুমি 3 অণু পানি দাও, তাহলে 3 টা ক্লোরিন সরাই দিয়ে কি হবে? 3 টা জায়গায় 3 টা OH যুক্ত হবে। ঠিক আছে? আর কি হবে? 3 অণু HCl বের হয়ে যাবে। তাহলে এইটাকেই দেখো SiCl4 কি হলো? আদ্র বিশ্লেষিত হলো। এটাকে বলা হয় স্যালিসাইলিক অ্যাসিড। এটাকে বলা হয় কি? স্যালিসাইলিক অ্যাসিড। তাহলে পারা যাবে? জি স্যার। সমস্যা নাই তো গেল? বুঝতে পারছো সবাই? ইমন বোঝা গেছে? ইমন? ইমন? মাহির? জি স্যার, বোঝা গেছে। ইমন? ইমন শুনতে পাচ্ছ না? আচ্ছা, ইমনের কি সমস্যা? স্যার আমার একটু নেট প্রবলেম স্যার, শোনা যাইতেছে অল্প, আমার একটু নেট সমস্যা। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা সামনে আগে নাকি ইমন? ঠিক আছে স্যার, আমি শুনতেছি কিন্তু কথা বোঝা যায় না ভালো মতো। আচ্ছা, তাহলে NH3 এবং PH3 দুইটাই ক্ষার। কার তীব্রতা বেশি? এটা আমাদের ব্যাখ্যা করতে হবে। কার তীব্রতা বেশি? এটা আমাদের ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে? নাইট্রোজেনেরও মুক্তজোড় ইলেকট্রন আছে, ফসফিনেরও কি আছে? মুক্তজোড় ইলেকট্রন আছে। তাহলে ক্ষারের বৈশিষ্ট্য কি বলতো? ক্ষারের একটা বৈশিষ্ট্য বলতে হবে, বলতে পারবা? যদি ক্ষারের বৈশিষ্ট্য বলতে পারো তাহলে সহজ হবে। এসিড আর ক্ষার বিক্রিয়া করে পানি উৎপন্ন করে, লবণ পানি। আচ্ছা, ঠিক আছে। ক্ষারের বৈশিষ্ট্য হচ্ছে লুইস মতবাদ অনুসারে ক্ষারের বৈশিষ্ট্য কি? লুইস বা ইলেকট্রনীয় মতবাদ। লুইস বা ইলেকট্রনীয় মতবাদ অনুসারে ক্ষারের বৈশিষ্ট্য হচ্ছে যারা এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন দান করতে পারে তারাই কি ক্ষার। ঠিক আছে? আর আর্হেনিয়াসের তত্ত্ব অনুসারে ক্ষার কাদেরকে বলবো? যারা H+ গ্রহণ করতে পারে তাদেরকে আমরা বলি কি? সরি, ব্রোনস্টেড লাউরির মতবাদ অনুসারে যারা H+ গ্রহণ করতে পারে তাদেরকে আমরা বলি কি? ক্ষার।
ঠিক আছে? তাহলে ক্ষারের বৈশিষ্ট্য কয়টা জানলাম? ২টা। একটা হচ্ছে যারা মুক্ত জোড় ইলেকট্রন দান করতে পারে। এটা কোন মতবাদ অনুসারে? লুইস। আর ব্রোনস্টেড লাউরির মতবাদ অনুসারে ক্ষার কাদেরকে বলবো? যারা H+ গ্রহণ করতে পারে। গ্রহণ ঠিক করতে আছে? পারে। আচ্ছা তাহলে বলো তো ইলেকট্রন কে বেশি দেবে? যার ইলেকট্রন ঘনত্ব বেশি হবে সে, নাকি যার ইলেকট্রন ঘনত্ব কম হবে সে? যার ঘনত্ব বেশি। আচ্ছা, কে H+ কে দ্রুত গ্রহণ করবে? যার ইলেকট্রন ঘনত্ব বেশি সে, নাকি যার ইলেকট্রন ঘনত্ব কম সে? জি স্যার। কে স্যার H+ স্যার কে আবার H+ আয়নটা কে দ্রুত গ্রহণ করবে? যার ইলেকট্রন ঘনত্ব বেশি সে, নাকি যার ইলেকট্রন ঘনত্ব কম সে? যার ইলেকট্রন ঘনত্ব ঘনত্ব বেশি কম। সে সে H+ কে দ্রুত গ্রহণ করতে পারবে। ঠিক না? তাহলে নাইট্রোজেন এবং ফসফরাসের মধ্যে নাইট্রোজেন এবং ফসফরাস একই গ্রুপের মৌল। নাইট্রোজেনের নিচে কে ফসফরাস। তাহলে গ্রুপে যত উপর থেকে নিচের দিকে নামি তত পরমাণুর আকার কি হয়? বড় হয়। পরমাণুর আকার বৃদ্ধি পায়। আকার কি হয়? বৃদ্ধি পায় বা বড় হয়। ঠিক আছে? তাহলে নাইট্রোজেনের তুলনায় ফসফরাসের আকার বড়। তার মানে নাইট্রোজেনের আকার কি? ছোট। তাহলে দেখো নাইট্রোজেনেরও সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে কয়টা? 5টা। আবার ফসফরাসেরও সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে কয়টা? 5টা। 5টা। কিন্তু পার্থক্য কি? নাইট্রোজেনের আকার ছোট, অল্প জায়গায় 5টা ইলেকট্রন, আর ফসফরাসের আকার বড়, বেশি জায়গায় বেশি ইলেকট্রন, বেশি জায়গায় 5টা ইলেকট্রন। তাহলে ইলেকট্রন ঘনত্ব নাইট্রোজেনের বেশি। কি? কম। আর নাইট্রোজেনের ইলেকট্রন ঘনত্ব বেশি। বেশি। তাহলে ইলেকট্রন ঘনত্ব যার বেশি হবে সে কি করবে? মুক্তজোড় ইলেকট্রন বেশি দ্রুত দান করবে। আর যে মুক্তজোড় ইলেকট্রন দ্রুত দান করবে তার কি ক্ষারধর্মী বেশি। আর ফসফরাসের ইলেকট্রন ঘনত্ব কম, তাহলে কি করবে? ধীরে ধীরে দান করবে, যার কারণে ক্ষারধর্মী কি? কম। আবার এর ইলেকট্রন ঘনত্ব বেশি, তাহলে H+ কে কি করবে? দ্রুত আকর্ষণ করবে। আর এর ইলেকট্রন ঘনত্ব কম, H+ কে কি করবে? ধীরে ধীরে আকর্ষণ করবে। ঠিক আছে? বুঝতে পারছো? তার জি মানে স্যার। আমরা বলতে পারি নাইট্রোজেনের কি ক্ষারধর্মী বেশি। তার মানে NH3 তীব্র ক্ষার। পারা যাবে? জি স্যার। আচ্ছা, এরপরে কি লিখে দিছি বলতো? CCl4 আদ্র বিশ্লেষিত হয় না, কিন্তু SiCl4 আদ্র বিশ্লেষিত হয় এই কেন? গরু এটা পড়াই নাই গরু। জি স্যার। স্যার, অবস্থান্তর মৌলসমূহ রঙিন যৌগ গঠন করে কেন? আচ্ছা, তাহলে অভ্যন্তর মৌলসমূহ রঙিন যৌগ গঠন করে গেল, এটা পড়বা হাজারি নাগের বই থেকে পড়বা। হাজারি নাগের বই থেকে পড়বা। এখন যে কয়টা কোশ্চেন পড়াবো সবগুলাই হাজারি নাগের বই থেকে পড়বা। ঠিক আছে? জি স্যার। কবিরের বই পড়লে কিন্তু কিচ্ছু বুঝবা না, বলে দিলাম। কবিরের না বই স্যার, পড়তে হলে হাজারিনাগ অনেক ভালো লেগেছে। স্যার আমার কাছে এটা অক্ষরপুত্র পড়ছিলাম আছে আমি। আর কবিরের বই আছে। যার কাছে হাজারি নাগের আছে এই 4টা প্রশ্ন তার কাছ থেকে ছবি তুলে নিবা, তাহলেই তো হয়ে গেল। আচ্ছা স্যার। আমার কাছ থেকে পড়বা না ব্যাপারটা তো তাই না। আর 4টা টপিকের জন্য তো একটা বই কেনাও সম্ভব না। সম্ভব? না স্যার। তাহলে ফটোকপি করে নিতে হবে অথবা ছবি তুলে নিতে হবে। আচ্ছা, তাহলে এখানে দেখো আমরা কি করব। ডি তে কয়টা অরবিটাল থাকে? 5টা। এই যে ডি তে 5টা অরবিটাল। ঠিক আছে? এটা হচ্ছে ডি এর 5টা অরবিটাল। সমস্যা নেই তো? এই 5টা না স্যার। অরবিটাল যখন একই সাথে একভাবে থাকে তখন তারা হয় সমশক্তি সম্পন্ন। শক্তি সম্পন্ন। এই সমশক্তি সম্পন্ন ডি অরবিটালকে বলা হয় ডিজেনারেট। সমশক্তি সম্পন্ন 5টা অরবিটালকে কি বলা হয়? ডিজেনারেট। ক্লিয়ার? যখন অরবিটাল গুলার মধ্যে শক্তির পার্থক্য হয়, শক্তির পার্থক্য হলে শক্তির পার্থক্য হলে তখন সেটাকে বলে কি? নন ডিজেনারেট। তাহলে সমশক্তি সম্পন্ন অরবিটালকে বলা হয় কি? ডিজেনারেট অবস্থা।
আর শক্তির পার্থক্য হলে, অরবিটাল গুলোর মধ্যে শক্তির পার্থক্য হলে তখন তাকে বলা হয় কি নন ডিজেনারেট অবস্থা। ঠিক আছে? যেমন আয়রনের সর্বশেষ শক্তি স্তরে ডি অরবিটালে 6টা ইলেকট্রন আছে। কয়টা? 6টা। ইলেকট্রন। 6টা। এই যে 6টা ইলেকট্রন। ঠিক আছে? এই 6টা ইলেকট্রন যখন পুনর্বিন্যাস হয়, কি হয়? যখন পুনর্বিন্যাস হয় তখন 3টা থাকে নিচে আর 2টা থাকে কোথায়? উপরে। কেন? এই 6টা ইলেকট্রন পুনর্বিন্যাস হইলে 3 ঘরের মধ্যে দেখো 6টা ইলেকট্রন হয়ে যাচ্ছে না? আর আমরা জানি একটা অরবিটালে কয়টা ইলেকট্রন থাকতে পারে? 2টা। আর আমরা এটাও জানি যখন কোনো অরবিটালে 2টা ইলেকট্রন থাকে তখন ওই অরবিটালটা কি করে? সুস্থিতি লাভ করে। অরবিটালটা কি করে? সুস্থিতি লাভ। সুস্থিতি লাভ করে। তাহলে দেখো এই 3টা অরবিটাল সুস্থিতি হইলো আর এই 2টা অরবিটাল কি সুস্থিতি লাভ করে না। এইজন্য কি এদের মধ্যে শক্তির পার্থক্য হয়েছে। তাহলে কথাটা ভালো মতো খেয়াল করবা। ডি তে 6টা ইলেকট্রন থাকে যারা পুনর্বিন্যাস হয়ে 3টা অরবিটালের মধ্যে চলে আসে। এই 3টা অরবিটাল কি করে? সুস্থিতি লাভ করে। আর এরা কি করে? সুস্থিতি লাভ করে না। যার কারণে এদের মধ্যে কি হয়? শক্তির পার্থক্য সৃষ্টি হয়। এদেরকে বলা হয় T2G আর এদেরকে বলা হয় ইজি। ঠিক আছে? তাহলে এই শক্তির পার্থক্য হওয়ার কারণে নন ডিজেনারেট অবস্থার সৃষ্টি হয়। আর যখন নন ডিজেনারেট অবস্থার সৃষ্টি হয় তখন কি করে? নিচের এইটাকে যদি আমরা একটা শক্তির স্তর বলি আর এটাকে যদি আমরা আরেকটা শক্তির স্তর বলি তাহলে কি হয়? নিচের শক্তির স্তর থেকে ইলেকট্রন শক্তি শোষণ করে লাফ দিয়ে কোথায় যাবে? উপরে। নিচের শক্তির স্তর থেকে ইলেকট্রন শক্তি শোষণ করে লাফ দিয়ে কোথায় যাবে? উপরে। আবার স্যার এই ডি উপরে, অরবিটালের মধ্যেই কি স্যার দুইটা ভাগ হইব? হ্যাঁ 2টা ভাগ হয়েছে ডি অরবিটালের মধ্যে। তাহলে নিচের থেকে শক্তি শোষণ করে লাফ দিয়ে কোথায় যায়? উপরে। এই যখন নিচের থেকে ইলেকট্রন শক্তি শোষণ করে লাফ দিয়ে উপরে যায়, এই যে শক্তি শোষণ করলো, এই শোষণ করা শক্তিটা আমাদের চোখে কি হিসাবে ধরা পড়বে? শোষণ বর্ণালী। শোষণ বর্ণালী। আবার উপরের ইলেকট্রন আবার শক্তি বিকিরণ করে তার পূর্বের অবস্থায় ফিরে আসে। তখন আমরা পাই কি? বিকিরণ বর্ণালী। তাহলে এই শোষণ করা শক্তি অথবা বিকিরণ করা শক্তি আমাদের চোখে বর্ণালী হিসাবে ধরা পড়ে। কি হিসাবে ধরা পড়ে? বর্ণালী হিসেবে ধরা পড়ে। যার কারণে আমরা অবস্থান্তর মৌলগুলাকে কি অবস্থায় দেখি? রঙিন অবস্থায় দেখি। তাহলে যারা অবস্থান্তর মৌল না তারা কেন রঙিন হয় না? দেখো তাদের ক্ষেত্রে কি হয়? ডি অরবিটালের মধ্যে ইলেকট্রন তাদের অবস্থান্তর মৌল না যারা তাদের দিতে কয়টা ইলেকট্রন থাকবে? 10টা অথবা 0টা। তাহলে শূন্যটা ইলেকট্রন থাকে তাহলে কি শক্তির মধ্যে কোনো পার্থক্য হবে? না স্যার। পার্থক্য হবে না। তার মানে নন ডিজেনারেট অবস্থার সৃষ্টি হবে না। নন ডিজেনারেট অবস্থার সৃষ্টি না হলে তো ইলেকট্রন লাফালাফিও করতে পারবে না, শক্তির শোষণ বা বিকিরণও হবে না, যার কারণে সবুজ বর্ণ অবস্থায় আমরা তাদেরকে দেখব না। আর যখন 10টা ইলেকট্রন থাকবে তখন দেখো 5টা অরবিটালি কি পূর্ণ, 5টা অরবিটালি পূর্ণ। তার মানে তখনও নন ডিজেনারেট অবস্থার সৃষ্টি হবে না। ঠিক আছে? আর যার কারণে নন ডিজেনারেট অবস্থার সৃষ্টি না হলে ইলেকট্রন লাফালাফি করতে পারবে না, যার কারণে কোনো বর্ণালীও আমরা পাবো না, যার কারণে বস্তুটাকে আমরা রঙিনও দেখবো না। ক্লিয়ার? জি স্যার। সমস্যা নেই তো? না স্যার। পারা যাবে? জি স্যার। আচ্ছা এরপরে কি বলতে বলো? অবস্থান্তর মৌলের সময় অপ্রভাবক রূপে কাজ করে কেন? আচ্ছা, এটা বলার পরে কি বলছিলাম? চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায়। তাহলে এটা এখানে পড়বো না। চতুর্থ অধ্যায়ের মধ্যে প্রভাবকের মধ্যে এটা এমনিতেই আমাদের পড়া লাগবে। ঠিক আছে? আচ্ছা স্যার, আমি শুনি নাই। আচ্ছা এরপরে কি পড়বো? অবস্থান্তর মৌলের সময় জটিল যৌগ গঠন করে কেন? দেখো, তাহলে আমরা একটু আগেই দেখলাম অবস্থান্তর মৌলের মধ্যে অবশ্যই কি থাকবে বলতো? ফাঁকা ডি অরবিটাল থাকবে। কারণ ডিতে 1 থেকে 9টা ইলেকট্রন থাকতে পারে। তার মানে অবস্থান্তর মৌলের মধ্যে অবশ্যই কি থাকবে? ফাঁকা ডি অরবিটাল থাকবে। আর ফাঁকা ডি অরবিটাল থাকলে এই ফাঁকা ডি অরবিটালে লিগ্যান্ডের কার? লিগ্যান্ডের। তাহলে লিগ্যান্ড কি আগে সেটা জানতে হবে। লিগ্যান্ড হচ্ছে যারা কমপক্ষে এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন দান করতে পারে তাদেরকে আমরা কি বলি? লিগ্যান্ড। তাহলে লিগ্যান্ড কাদেরকে বলি? যারা কমপক্ষে এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন দান করতে পারে। যেমন অ্যামোনিয়া এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন দান করতে পারে। তারপরে সায়ানাইড এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন দান করতে পারে।
পানি 2 জোড়া ইলেকট্রন দান করতে পারে, তার মানে এটা আরো ভালো লিগ্যান্ড হবে। তারপরে ডাই ইথাইল অ্যামিন, এই যৌগটা 2 জোড়া ইলেকট্রন দান করতে পারে, তার মানে এটাও কি লিগ্যান্ড। EDTA, এই যৌগটা 6 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন দিতে পারে। কয় জোড়া? 6 জোড়া। তাহলে এরা সবাই কি লিগ্যান্ড। তাহলে লিগ্যান্ড তাদেরকে বলবো যারা কমপক্ষে 1 জোড়া এক ইলেকট্রন, জোড়া মুক্ত জোড় ইলেকট্রন দান করতে পারে। তাদেরকে আমরা কি বলবো? লিগ্যান্ড। তাহলে লিগ্যান্ড এই ইলেকট্রন দান করলে ইলেকট্রন তো নেওয়ার মতো ফাঁকা জায়গা থাকা লাগবে, তাই না? তোমার সব পকেট যদি টাকা দ্বারা পূর্ণ হয় তাহলে তোমার টাকা দিলে ওই টাকা রাখবা কোথায়, তাই না? তাহলে ডি অরবিটাল যদি ফাঁকা থাকে, লিগ্যান্ড ইলেকট্রন দিলে সেই ফাঁকা জায়গায় কি করতে পারবে? লিগ্যান্ডের ইলেকট্রন গুলা রাখতে পারবে, তাই না? আর যদি ডি অরবিটাল ফাঁকাই না থাকে তাহলে লিগ্যান্ড ইলেকট্রন দিলে সেই ফাঁকা জায়গায় ইলেকট্রন রাখতে পারবে না, ফাঁকা থাকবে না, ডি অরবিটাল ইলেকট্রন রাখতেও পারবে না। ঠিক আছে? তাহলে জটিল যৌগ গঠন করার জন্য প্রথম শর্ত কি? ফাঁকা ডি অরবিটাল থাকতে হবে। তাহলে ফাঁকা ডি অরবিটাল থাকে কাদের মধ্যে? অবস্থান্তর মৌলের মধ্যে। অবস্থান্তর মূল। যার কারণে অবস্থান্তর মৌলগুলা কি করে? জটিল যৌগ গঠন করে। যেমন সিলভার ক্লোরাইড, এটা একটা যৌগ, কিন্তু সিলভার একটা অবস্থান্তর মৌল যার 2টা ফাঁকা ডি অরবিটাল আছে। কয়টা ফাঁকা ডি অরবিটাল আছে? 2টা। যার কারণে দুইটা। সিলভার ক্লোরাইড 2টা অ্যামোনিয়া থেকে 2 জোড়া ইলেকট্রন গ্রহণ করে ডাইঅ্যামিন সিলভার ক্লোরাইড নামক জটিল যৌগ গঠন করে। কপার সালফেট, এটা কপারের একটা যৌগ, যেখানে কপারের 4টা ফাঁকা ডি অরবিটাল থাকে, যার কারণে কপার কি করে? 4টা অ্যামোনিয়া থেকে 4 জোড়া ইলেকট্রন গ্রহণ করে টেট্রাঅ্যামিন কপার সালফেট নামক একটা জটিল যৌগ গঠন করে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এরপরে কি পড়াইছিলাম? লেখা দিছিলাম কি বল? অবস্থান্তর মৌলসমূহ পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে কেন? পরিবর্তনশীল যোজনী মানে যোজনী কয়েক প্রকার। একটা হচ্ছে সক্রিয় যোজনী, সক্রিয় যোজনী, আর একটা হচ্ছে পরিবর্তনশীল যোজনী, যোজনী, আর একটা যেন কি 99 থাকতে পড়তো। সক্রিয় যোজনী, পরিবর্তনশীল যোজনী, আর একটা মনে হয় সুপ্ত যোজনী, সুপ্ত। 99 থাকতে পড়ছো, মনে আছে? না স্যার। দেখো, এই 3টা সংজ্ঞা আগে বুঝাই নি, তাহলে পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে এটা এমনি পাবে। সক্রিয় যোজনী মানে তোমাকে যে যৌগটা দেওয়া হয়েছে, যে যৌগটা দেওয়া হয়েছে ওই যৌগের মধ্যে ওই মৌলের যেই যোজনী বিদ্যমান তাকে বলা হয় সক্রিয় যোজনী। যেমন সালফার ডাইঅক্সাইডের মধ্যে সালফারের যোজনী কত? 2। তাহলে এই 2 হচ্ছে কি সালফারের, এই সরি 4। সালফার ডাইঅক্সাইডের মধ্যে সালফারের যোজনী কত? 4। তাহলে এই 4 কে বলবো আমরা সালফারের সক্রিয় যোজনী। ঠিক আছে? আর সালফার 2, 4, 6 এই 3টা যোজনী প্রদর্শন করে, তাহলে এইগুলাকে আমরা বলবো কি? তার পরিবর্তনশীল যোজনী। আর সুপ্ত যোজনী কি হবে? তার সর্বোচ্চ যোজনী কত? 6। সর্বোচ্চ যোজনী কত? 6। তাহলে 6 থেকে যদি 4 বিয়োগ হয় তাহলে থাকে কত? 2। তাহলে এই 2 হচ্ছে তার সুপ্ত যোজনী। তার মানে সর্বোচ্চ যোজনী থেকে সক্রিয় যোজনী বাদ দিলে যে যোজনী থাকে তাকে বলবো কি আমরা? সুপ্ত যোজনী। যৌগের মধ্যে বিদ্যমান যোজনীকে বলবো কি আমরা? সক্রিয় যোজনী। আর পরিবর্তনশীল যোজনী হচ্ছে ওই মৌল প্রদর্শন করতে পারে সবগুলো যোজনীকে বলা হয় কি? তার পরিবর্তনশীল যোজনী। তাহলে অবস্থান্তর মৌলগুলা কি আছে? পরিবর্তনশীল যোজনী আছে। ঠিক আছে? কিভাবে বুঝবো যে অবস্থান্তর মৌলগুলার পরিবর্তনশীল যোজনী আছে? বলতে পারবা? কারণ অবস্থান্তর মৌলগুলার একটা চার্ট দেওয়া আছে, এই যে দেখো, কবিরের বইতেও দেওয়া আছে, হাজারীর বইতেও দেওয়া আছে, কিন্তু পড়বা হাজারীর বই থেকে। চার্টটা দোনো বইতে সেম,
ভাষাটা দোনো বইতে সম্পূর্ণ আলাদা। তাহলে দেখো স্ক্যান্ডিনিয়াম ডি ব্লক মৌল পাইছো? এই যে স্ক্যান্ডিনিয়াম ডি ব্লক মৌল, কিন্তু এটা অবস্থান্তর মৌল না, যার কারণে তার যোজনী কত? একটা। টাইটেনিয়াম ডি ব্লক মৌল এবং অবস্থান্তর মৌল, যার কারণে তার যোজনী কয়টা? দুইটা। তাহলে একের অধিক যোজনী থাকা মানে কি? পরিবর্তনশীল যোজনী। ভ্যানাডিয়ামের পরিবর্তনশীল যোজনী আছে, ক্রোমিয়ামের আছে, ম্যাঙ্গানিজ আছে, আয়রনের আছে, কোবাল্টের আছে, নিকেল নিকেল অবস্থান্তর মৌল না, এই কারণে তো একটা যোজনী। জিঙ্ক একটা যোজনী, কারণ কি? নিকেল অবস্থান্তর মৌল না। ঠিক আছে, বুঝতে পেরেছ? তাহলে সকল অবস্থান্তর মৌলের কি আছে? পরিবর্তনশীল যোজনী। পরিবর্তনশীল। তাহলে এই চার্ট বা এই ছকটা কি করতে হবে? মুখস্থ করতে হবে। আচ্ছা, অবস্থান্তর ধাতু সমূহ রঙিন যৌগ গঠন করে, এটা পড়ানো হয়েছে। এর ভিতরে বেশ কিছু এমসিকিউ আছে। নিকেল সালফেট বর্ণ কেমন? সবুজ। কপার সালফেট 5 অনু পানি, বর্ণ কেমন? নীল। তারপরে ফেরাস হাইড্রোক্সাইড বর্ণ কেমন? বাদামি। এই বর্ণগুলা কিন্তু এমসিকিউর জন্য পড়তে হবে। আর কোনটা কি বাদ আছে? না স্যার। আচ্ছা, আর কি দিব? না স্যার। এ পর্যন্তই থাকবে তাহলে। জি স্যার। তাহলে এ পর্যন্ত থাকবে, সবাই ভালো মতো করে ফেলবে। আজকে পড়া ধরি নাই, তাই না? না স্যার। আজকে পড়া ধরবো না। আজকে আমি একটু দিনে হাসপাতালে গেছিলাম, তো আসছি বিকালে, শরীরটা খুব ক্লান্ত লাগতেছে, ওই জন্য আজকে পড়া ধরবো না। আজকে এ পর্যন্তই থাকতে হলে। ভালো থেকো সবাই, হ্যাঁ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম।